শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিদের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে আসছে, নানা বিষয় অনুসন্ধান চলছে, নানা আলোচনা আছে। পাশাপাশি মাঠের বিরোধী দল বিএনপি অনেকদিন পর কর্মসূচি দিয়েছে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের বিষয়ে। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় রেখেছি আলোচনায় দুর্নীতি, খালেদা জিয়ার মুক্তি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের সাবেক মহাসচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম এ আজিজ। রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর এ কে এম মতিনুর রহমান। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে রফিক শিকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আলোচনায় দুর্নীতি এবং খালেদা জিয়ার মুক্তি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রসঙ্গে আপনাদের কর্মসূচি বেশ অনেকদিন পরেই আসলো, রাজপথে আপনারা আবার সরব হওয়ার কথা বলছেন, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তার আগে সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে এবং এটি নিয়ে সরকার ও বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা বিষয়গুলো অ্যাড্রেস করছেন এবং ব্যবস্থা নিচ্ছেন, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনব। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই সহ আলোচকদেরকে এবং যারা এটিএন বাংলার সামনে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে পয়েন্ট আউটটি করেছেন এটি একেবারে সময়ের দাবি রাখে এবং আমি বলবো যে আজকের এই প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশে এটি নিয়ে আলোচনা হচ্ছে। দুর্নীতি হচ্ছে একটা বড় ব্যাধি। গণতন্ত্র সন্ত্রাস একসাথে চলে না এবং গণতন্ত্র দুর্নীতিও একসাথে চলে না। গণতন্ত্র যখন শক্তিশালী থাকে না, গণতন্ত্র যখন টেকসই হয় না, গণতন্ত্র যখন নানা কারণে ক্ষত বিক্ষত হয় বা এটাকে বিক্ষত করা হয়, তখন কিন্তু দুর্নীতি এবং সমাজে যে অচল অবস্থা তৈরি হয়। এবং আজকের এই সময়ের ধারাবাহিকতায় একদিনে তো এই অবস্থায় আমরা পৌঁছিনি। যেটি আপনি এনেছেন যে দুর্নীতির কারণে আজকে অর্থনীতি কিন্তু পঙ্গু অবস্থায় চলে গেছে। রিজার্ভ খুব খারাপ অবস্থা, যেটা বারবার বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরও বলেছেন গত 36 বছরে অর্থনীতির অবস্থা এরকম ছিল না, তিনি বলেছেন দায়িত্ব নিয়ে। তা আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ করার মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, মূল চেতনা, সেটি হচ্ছে গণতন্ত্র, দুর্নীতিমুক্ত শোষণমুক্ত একটি সমাজ ব্যবস্থা। কিন্তু আজকে একটি দল যারা নিজেরা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা হিসেবে তাদের এজেন্ট হিসেবে, সোল এজেন্ট হিসেবে দাবি করে, আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদেরকে তারা প্রাচীন রাজনৈতিক দল হিসেবে দাবি করে, সেই দলটি তাদের অভিজ্ঞতার আলোকে তারা যেভাবে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে রাজনৈতিক অঙ্গনে, একইভাবে দেশের অর্থনীতি এবং দেশের গণতন্ত্র এবং দেশের সামাজিকতা এবং দেশের যে একটা সৌন্দর্য ছিল, সংস্কৃতি, মানুষের সাথে পারস্পরিক সৌহার্দ্য ছিল, সমগ্র জায়গায় একদম ভাগ করে করে, বিভক্ত করে করে দেশটা একটা অচল অবস্থায় নিয়ে গেছে। তারই প্রত্যক্ষ প্রমাণ আপনি দেখতে পেলেন যে সাম্প্রতিককালে সেনাবাহিনীর যে সাবেক প্রধান আজিজ সাহেবের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। শুধু তাই নয়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে সাংবাদিকদের যে কী কারণে আপনার এই অবস্থা হলো। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে 2013-14 সালে আমি বিডিআরের প্রধান ছিলাম, 2018 সালে আমি সেনা প্রধান ছিলাম। এই দুটি সময়ে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দুটি হয় এবং সে কারণে হতেও পারে হলে। এবং তিনি 2018 সালের নির্বাচনের পরে আপনি জানেন যে মিডিয়ার সামনে এসে স্পষ্টভাবে বলেছেন যে এরকম সুন্দর ভালো নির্বাচন নাকি বাংলাদেশের ইতিহাস আর হয় নাই। অথচ নির্বাচন কমিশনাররাও কিন্তু বলেছে একাধিকবার যে দিনের ভোট রাতে হয়ে গেছে। 30 ডিসেম্বর যে ভোটটি হওয়ার কথা ছিল সেটি 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। তো এই সেনা প্রধানের এরকম রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে তখনই কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। সময়ের ধারাবাহিকতা সেটি প্রমাণও হয়েছে যে ওনার ভাইয়েরা যারা সাজাপ্রাপ্ত ছিল, ফাঁসির আসামি ছিল, তাদেরকে ওনার সেই ক্ষমতা দিয়ে তাদেরকে ক্ষমা করার যে ব্যবস্থাটি করেছে,
রাষ্ট্রীয়ভাবে সেটি কত নিন্দনীয় ছিল। সেটি আজকে আমাদের আমেরিকার যে আপনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির অভিযোগগুলো এসেছে তাতে সরকারের দায় আছে, আপনার দায় আছে। তারপরে আপনি আসেন যে পুলিশ প্রশাসনে, আজকে এই পুলিশের যে সাবেক কয়েকজন যে আপনার কর্মকর্তা, তাদের বিপুল সম্পত্তি নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে চলে আসছে। সেটি আবার দেখলাম যে পুলিশের যে অ্যাসোসিয়েশন আছে, পুলিশ অফিসার অ্যাসোসিয়েশন, সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা আবার এটার প্রতিবাদ জানিয়েছে, কেন সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যমে চলে আসতেছে এটা। আরেকজন দেখলাম যে পুলিশের সাবেক আইজিপি নুরুল হুদা এটাকে আবার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন যে না, একজন ব্যক্তির জন্য বা অপরাধী যারা আছে তাদের জন্য পুরো পুলিশ প্রশাসন দায় নিতে পারে না, পুলিশের অ্যাসোসিয়েশন কেন সেটার জন্য প্রতিবাদ করবে, এটা উচিত না। কিন্তু আপনার কাছে মনে হয় না যে সরকার তো তারপরেও এই বিষয়গুলো সামনে আসছে, অ্যাড্রেস করা হচ্ছে, ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে? বিগত সময় তো যখন যে সরকারি যখন ক্ষমতায় থাকে, আমরা কি এই এক্সিস্টিং যারা থাকে কিংবা দলের লোক থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির দেখি? আপনি কি এই ব্যাপারটি খেয়াল করবেন না যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপির যারা রাজনীতিতে আছেন তারা যখন দেশের বাইরে যান, একেবারে আমাদের বিএনপির মহাসচিব থেকে নিয়ে শুরু করে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং সাবেক মন্ত্রী, তাদেরকে এয়ারপোর্টে কত হেনস্থা করা হয়, কখনো কখনো যেতেও দেওয়া হয় না, আদালতে শরণাপন্ন হতে হয়। অথচ পুলিশের এই যে সাবেক আইজিপি আপনার বেনজির আহমেদ, তারপরে আরও যারা আছে দুর্নীতিগ্রস্ত, তারা যে চলে গেল পালাক্রমে এক এক করে। এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগে বলেছিলেন ঈদের আগে বা ওই সময় যে 6 তারিখের আগে যে দুদকে ওনাকে ডাকলে দেখা যাবে উনি আসে কিনা, এখনই বলা যাবে না। কিন্তু দুদক যখন ডেকেছে 6 তারিখে একটার পর একটা ডেটে ওনাকে পাওয়া যায় নাই, এবং এটা প্রমাণ হয়েছে তিনি চলে গেছেন। আমরা এবং পাশাপাশি দেখেন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা আপনি এনেছেন, আমি সেই বিষয়ে আসব, সেই প্রসঙ্গটি আমরা পরবর্তীতে আসব। ওনাকে মুক্তি না দিয়ে আপনার 397 সিআরপিসিতে স্পষ্ট বলা আছে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারে, তিনি একজন নারী। আমি সেই বিষয়ে আসবো, আমি একটু শুনে আসি। অধ্যাপক এম এ আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আগে দুর্নীতির প্রসঙ্গটি আলাপ করি। অধ্যাপক এম এ আজিজ, আপনি শুনছিলেন, সার্বিকভাবে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সম্মানিত আলোচকবৃন্দ। দেখেন, দুর্নীতির সব দেশে আছে, সব সরকারের আমলে আছে। দুর্নীতির ব্যাপারে বাংলাদেশের এখন যে গভর্নমেন্টের 2018 সালের যে জিরো টলারেন্স এবং দুদকের যে এখন যে অবস্থান, দুদক এখন প্রতিনিয়তই বিভিন্ন রকম রুই কাতলা দুদকের জালে আটকা পড়ছে। এখন আর নৈদন্তবিদ বাঘ দুদককে বলা হয় না। এবং ইম্পর্টেন্ট হলো, আপনি আগেই বলেছেন যে এই যে বিভিন্ন রুই কাতলারা বিভিন্ন রকম জালে আটকা পড়ছে, এটা কিন্তু আমরা আগে দেখি নাই, অন্য কোনো গভর্নমেন্টের আমলে দেখি নাই। এই পুলিশের যে বেনজির সাহেবের কথা বললেন, এর আগেও বেনজির সাহেব তো রিটায়ারমেন্টের পরে সিটিং সার্ভিসিং এর অনেক পুলিশ অফিসারও, যে ডিআইজি মিজান, ওসি প্রদীপ, আরো 2-1 আছে এরকম নাম শুনছি, আরো 2-1 যারা উত্তম কিংবা রফিক, এরকম আরো কয়েকজনের আমরা দেখতেছি প্রসেস শুরু হচ্ছে। সুতরাং তারপরে এই কয়েকদিন আগে ওয়াহিদা চৌধুরী নামে একজন কাস্টমস এর একজন দেখলাম ব্যবস্থা নিচ্ছে। সুতরাং সিটিং সার্ভিসেও আছে এরকমও অ্যাকশন নিচ্ছে, এবং এটা আগে কিন্তু এরকম আমরা দেখি না। আমরা অনেক আগে দেখেছি আশরাফুল হুদা, রকিবুল হুদা, কুখ্যাত কোহিনূর, তাদের অনেক কর্মকাণ্ড বিতর্কিত আমরা দেখেছি, কিন্তু কোনো বিচার টিচারের দেখি নাই আমরা। সুতরাং দুর্নীতি হচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, গভর্নমেন্ট এটাতে কোনো ছাড় দিচ্ছে না। সুতরাং এই জায়গাটায় হ্যাঁ, আগে আলোচনা সমালোচনা এখন হচ্ছে, মানে আগে তো কোনো অ্যাকশনই হয় নাই। আমরা দেখেছি যে হাওয়া ভবন প্যারালাল ছিল, প্রাইম মিনিস্টারের প্যারালাল ভবন ছিল, অনেক দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এখন যেভাবে ঢালাও ভাবে রাজনৈতিক মুডে ঢালাও ভাবে যেভাবে গভর্নমেন্টের উপর দোষারোপ করা হচ্ছে, সেটা ঠিক না। সেটা হলে এই দুর্নীতিবাজরা, আমি বলবো, পার পেয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। অধ্যাপক এম এ আজিজ, আপনি একটি বিষয় অধ্যাপক এম এ আজিজ, এত দুর্নীতির কথা শুনি বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না। সুতরাং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ঢালাওভাবে সমালোচনা করা আমার মনে হয় উচিত না। জি,
আপনি বলবেন একটি প্রসঙ্গ কি আপনি একটু উল্লেখ করবেন কিনা, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে তাদের যে পদ পদবি মর্যাদা সেটি কিন্তু কেবলমাত্র একটি বাহিনীকে প্রতিনিধিত্ব করে। এই উচ্চ পর্যায়ে যখন এই বিষয়গুলো হয় এর কিন্তু প্রভাব বহুমাত্রিক। সেই জায়গায় আপনার মনে হয় কিনা যে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কি ইন সার্ভিস এ ধরনের কোনো ইন্টেলিজেন্সি বা সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য থাকে না, বা যথাযথ বিবেচনা প্রসূত নিয়োগ হচ্ছে কিনা, বা এই জায়গাগুলো কেন এরকম হচ্ছে? কারণ বিরোধীরা তো বরাবরই বলবার চেষ্টা করেন বা বলেন যে সরকারের পারপাস যারা সার্ভ করে তাদেরকেই নিয়োগ দেওয়া হয় এবং তারাই এই বিষয়গুলো ঘটিয়ে থাকেন। এ বিষয়ে আপনার বক্তব্য শুনবো। দেখেন, এই যে বেনজির সাহেব খুব দায়িত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ পদে ছিল, এই পদে থেকে সে দুর্নীতি করেছে কিংবা তার অপব্যবহার করেছে, এই দায়িত্বটা তারই, এটা এই বাহিনীর নয়। আর প্রত্যেক প্রফেশনেই এরকম দুর্নীতিবাজ আছে, তার জন্য এই বাহিনী কিংবা পুরো প্রফেশনকে কলুষিত করা এটা ঠিক হবে না। আর বেনজির সাহেব যে দুর্নীতি পাহাড় করে তুলেছে, এটা এখন প্রসেস হচ্ছে এটা একটা পারসেপশন, পাবলিক পারসেপশন যে সে দুর্নীতিবাদ। এটার পক্ষে কথা বলার কিছু নাই। এটা পাবলিক পারসেপশন যে তার যে এত সম্পদ, এটা বৈধভাবে ইনকাম সম্ভব না, সেটা এখানে আমরা যারা আছি কেউ এটার সাথে দ্বিমত করবো না। এটা আমাদের সবারই পারসেপশন যে দুর্নীতি হচ্ছে। সবাই চায় যে এটা তদন্ত হয়ে প্রমাণিত হলে তার শাস্তির ব্যবস্থা হবে, এটা কিন্তু আমরা সবাই চাই। সুতরাং এই নিয়ে কারো বিতর্কের কোনো সুযোগ নাই। তবে আমি মনে করি যে গভর্নমেন্ট এটা অ্যাড্রেস করছে কিনা, সঠিকভাবে গভর্নমেন্ট মেশিনারিজ কাজ করছে কিনা, এইটা দেখার ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এ কে মতিনুর রহমান, আপনার কাছে যাব, আপনার বক্তব্য শুনবো এই বিষয়ে। আমার কাছে কোনো প্রশ্ন নাই তো। জি, সার্বিকভাবে এই দুর্নীতির বিষয়টি যে আলোচনা এসেছে সেটি। ধন্যবাদ মজলিস ভাই আপনাকে, আপনার এই জনপ্রিয় টক শো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর, এবং সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ সবাইকে শুভেচ্ছা সালাম ধন্যবাদ জানিয়ে, এবং সম্মানিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে আমি দুজনের বক্তব্য শুনেছি, এবং অ্যাডভোকেট রফিক ভাইয়ের বক্তব্য শুনেছি এবং আজিজ ভাইয়ের বক্তব্য শুনেছি। আজিজ ভাইয়ের শেষ বক্তব্য দিয়ে আমি একটু শুরু করতে চাই। আপনি দুর্নীতিটা নিয়ে আসছেন প্রথমে প্রসঙ্গে। আজিজ ভাই বলেছেন যে বেনজির সাহেবের দুর্নীতির বিষয়ে পারসেপশন মানে মানুষের ধারণা, আচ্ছা মানুষ এটা মনে করে, কিন্তু সরকার অ্যাড্রেস করছে। উনি বলেছেন, দেখুন দুর্নীতির কথাটি কিন্তু ছোটবেলা থেকে আমরা যারা এখানে উপস্থিত বা অনুপস্থিত, আপনি সহ আমরা কম বেশি সবাই জানি, ছোটবেলা থেকে জানি দুর্নীতি একটি সামাজিক ব্যাধি এবং এটি কম বেশি সবসময় হয়ে আসছে। কিন্তু আজকের এই সাবজেক্টটা আপনি নির্ধারণ করেছেন, নিশ্চয়ই এই মাত্রাটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেটি আজকে আমাদের একটি টেলিভিশন টক শোতে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে স্থান করে নিয়েছে। আমি এখানে বলি, দেখেন, সেনাবাহিনী বাংলাদেশের একটি স্বাধীনতার সার্বভৌমত্ব একটা ঐক্যের প্রতীক। এই সেনাবাহিনী স্বাধীনতার পর থেকে আপনি দেখবেন যে এই যে আজিজ সাহেব যখন সেনা প্রধান দায়িত্ব পালন করেন, আর বেনজির সাহেব যখন পুলিশের প্রধান, এর আগে উনি র্যাবে ছিলেন এবং ঢাকা কমিশনার ছিলেন, এই দুটি পদকে এই দুটি ব্যক্তি কলুষিত করেছেন। কারণ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল একটা ভূমিকা রয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে, এবং সেনাবাহিনী পূর্বাপর 1971 সালের মুক্তিযুদ্ধ প্লাস বর্তমান অবধি পর্যন্ত দেশের বাহিরেও পিস কিপিং ফোর্সে তারা সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছে। সুতরাং এই দুটি ব্যক্তির কারণে আজকে এই দুটি বাহিনী, যারা সৎ, যারা দুর্নীতিগ্রস্ত নন, তারাও কিন্তু এই জায়গাতে এসে প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি লক্ষ্য করবেন গত 2-3 দিন আগে জাতিসংঘের পিস কিপিং এ 2 জন লেফটেন্যান্ট কর্নেলকে ব্যাক করানো হয়েছে এই অভিযুক্ত যখন যারা র্যাবে ছিল এবং মানবাধিকার লঙ্ঘন করেছে, এই কারণে তাদেরকে কিন্তু বাংলাদেশে ব্যাক করা হচ্ছে। সুতরাং এই জায়গাটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ রয়েছে তা কিন্তু নয়, এটা বাংলাদেশের বাইরে এখন গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। দেখুন, এখানে যে জিনিসটি বলা হচ্ছে যে বেনজির সাহেব করেছেন, এটি আজিজ ভাই বলেছেন একমত, কিন্তু এই বেনজির সাহেবকে এই যে বেনজির সাহেবের যে আস্ফালন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ক্ষমতার অপব্যবহার, এটি কি সরকার জানতো না? উনি দীর্ঘ দিন যাবৎ এই পুলিশ বাহিনীতে কাজ করেছেন, উনি র্যাবের মহাপরিচালক ছিলেন, উনি ঢাকা ডিএমপি কমিশনার ছিলেন। ওনার যে বৃত্ত বৈভব, যেটি একজন সরকারি কর্মচারী হিসেবে, কর্মকর্তা হিসেবে কোনোভাবেই আমি নিজে একজন সরকারি কর্মকর্তা,
আমি নিজেও সরকারি একটা প্রতিষ্ঠানে জব করি, কিন্তু আমি তো হিসাব করে দেখছি যে আমার মানে রিটায়ারমেন্টের পরে আমার সর্বসাকুল্যে হয়তো 3 থেকে 4 কোটি টাকা আমার প্রপার্টি দাঁড়াবে কিনা, যেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তাহলে আপনি যদি দেখেন একজন মানুষ হাজার হাজার কোটি টাকা এই রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে, এটি সরকার জানেন না, এটি সরকার জানতেন। সরকার জানতেন এবং সরকারের প্রশ্রয় এই কাজটি তারা করেছে, এই দায় অবশ্যই সরকারকে নিতে হবে। এটা পুলিশ বাহিনী নেবেন নয়, কিন্তু এটি ব্যক্তি বেনজিরের যে ঘটনাটি, সেটি ব্যক্তি আজিজের যে ঘটনাটি, সরকারকে দায় নিতে হবে। না, নাম্বার ওয়ান। সরকারের লাভটা কি তাহলে? মানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এটি কি সরকার বুঝতে পারছে না? না না, এটি শোনেন শোনেন, একটা কথা আছে পলিটিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে ফ্র্যাঙ্কেস্টাইন। আপনি যদি কাউকে সৃষ্টি করেন, সেই কিন্তু আপনাকে একসময় ধ্বংস করবে। এবং বর্তমান সরকার এদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে, এদের উপর ভরসা করে রাষ্ট্র ক্ষমতায় দুর্বৃত্তায়নের একটা মানে নেটওয়ার্ক তৈরি করেছে। সুতরাং আপনি তাকে কিভাবে ধরবেন? ধরতে পারবেন না তো। আপনার নৈতিক কোন অধিকার নেই তাদের ধরে, কারণ সরকার নিজেরই নৈতিকতার জায়গাটা অনেক দুর্বল, কারণ সরকার নিজেও জানে যে নৈতিকতা বিবর্জিত হবে এই রাষ্ট্র ক্ষমতায় তারা রয়েছে। আমি এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনি যখন বললেন এই কথাগুলো আমি বলি। আমি আরেকটু কথা বলি। দেখেন, জিরো টলারেন্সের কথা বলা হয়। জিরো টলারেন্স মানে কি? দুর্নীতিকে কখনো আপনি জিরোতে নিয়ে আসতে পারবেন? কখনো আপনি জিরোতে আনতে পারবেন? দুর্নীতি সবসময় থাকবে, ছিল, থাকবে এবং ভবিষ্যতে থাকবে। কারণ হচ্ছে যে এটিকে আপনি সহনীয় একটা মাত্রায় নিয়ে আসবেন, ক্রমান্বয়ে। আপনি উন্নত রাষ্ট্রে দেখবেন সিস্টেম যখন ডেভেলপ করবে, একটা প্রাতিষ্ঠানিক জায়গা যখন আপনার শক্তিশালী হবে, তখন অটোমেটিক্যালি এই জায়গাগুলো আসবে। আজকে বাংলাদেশের দুর্নীতিটি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আগে দুর্নীতি ছিল কম বেশি, এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হচ্ছে? কারণ আপনি রাষ্ট্র ক্ষমতায় যখন আপনি অনৈতিকভাবে থাকবেন, পলিটিক্যাল লিগাসি যদি আপনার উপর না থাকে, আপনি কখনোই এটি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং এটা নিয়ন্ত্রণ আজকে প্রত্যেকটা অর্গানাইজেশনকে আপনি ধ্বংস করেছেন। অর্থাৎ একদম জিরো থেকেও যদি আপনি পরবর্তীতে যদি কোনো গণতান্ত্রিক সরকারও যদি আপনি এখানে ক্ষমতাসীন হয়, দেখবেন যে তাকে শূন্য থেকে শুরু করতে হবে, যে জায়গাতে পরবর্তী প্রজন্ম একটা বাংলাদেশকে এই জায়গায় ঝুঁকির মধ্যে নিয়ে গেছে। আরেকটা জিনিস আপনি দেখেন কেন এটা হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা স্টেটমেন্ট দিয়েছে কয়েকদিন আগে, এবং তারা বলেছে যে তাদের কিছু সাংবাদিক এবং এখানে উল্লেখ করা হয়েছে যে বিএনপি এবং জামাতপন্থী কিছু সাংবাদিক। প্রশ্ন হচ্ছে, আমি তো সাংবাদিকদেরকে স্যালুট করি যে তারা এই কথাগুলো নিয়ে আসছেন জনসমক্ষে, অর্থাৎ যেটাকে মিডিয়া ট্রায়াল বলা হয়। দেখুন, আজিজ ভাই আজকে বলছেন, কালবেলাতে যদি বেনজির সাহেবের এই মেসেজটি না আসতো, তাহলে সরকার এটি কখনোই কিন্তু নড়তো না, কারণ সরকার এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতো। আমি ব্যক্তিগতই মনে করি, কারণ বেনজির সাহেব আজকে কোথায় আপনি তাকে ট্রেস করতে পারছেন না। আজকে মতিউর রহমান কোথায় আপনি ট্রেস করতে পারছেন না, কারণ ওনারা এয়ারপোর্ট দিয়ে ক্রস করেছেন। আপনি তথ্য থাকবে না, গোয়েন্দা সংস্থার তথ্য থাকবে না। আপনি এয়ারপোর্ট ক্রস করলে যে কোনো মানুষকে আপনি আইডেন্টিফাই করতে পারেন। তাহলে তারা কোথায় গিয়েছে? তার মানে বলা হচ্ছে যে আপনি তাদেরকে দুদক খুঁজছে, দুদক তাদের, কিন্তু ব্যক্তি তো নাই। ব্যক্তিকে তো আপনি বিচারের কাজ করে নিয়ে আসতে হবে। এর দায় কি সরকার এড়াতে পারে? কখনই এড়াতে পারেন। আরেকটি জিনিস দেখেন, পুলিশ বাহিনী এই স্টেটমেন্ট দেওয়া মানে ব্যক্তি অপরাধ করতে পারে, পুলিশ বাহিনী তো অপরাধ করে নাই। সুতরাং আপনি যখন আনুষ্ঠানিক স্টেটমেন্ট দেন, এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে আপনার ডোনাল্ড লু কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে তার 1-2 দিন পরেই। অর্থাৎ এটি তারা আশঙ্কিত, কারণ তারা নিজেরা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য অপরাপর বাংলাদেশে যে উন্নয়ন অংশীদারা আছে, তারা কিন্তু চিন্তা করে যে এই জায়গাগুলোতে অবশ্যই একটি হওয়া উচিত, মানে আপনার একটা স্থিতিশীলতা, দুর্নীতি মুক্ত একটা জায়গা আসা উচিত। মাহফুজ আনাম নামে একজন ভদ্রলোক, প্রথিতযশা একজন সাংবাদিক, যাদের পরিবারের সাথে বাংলাদেশের নামের একটি সম্পর্ক রয়েছে, উনি কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি বেনজির সাহেবের এই তথ্যটি জানতেন, কিন্তু ভয়ে উনি পাবলিশ করতে পারেন নাই। এটি তো ওনার স্টেটমেন্ট, এটা আমার কথা না, কোর্ট আপনারা জানবেন। তার মানে ভয়ে, উনি যখন ক্ষমতায় ছিলেন তখন ভয়ে প্রকাশ করতে পারেন নাই। অর্থাৎ বাংলাদেশ এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অথচ আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে মাত্রাগত পার্থক্য আছে। আজকে দুর্নীতি যে মাত্রায় গিয়ে দাঁড়িয়েছে, এটি ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। এটি শুধুমাত্র অধ্যাপক এ বি আজিজ কিন্তু হাওয়া ভবনের দুর্নীতির কথাও বলেছেন। জাতীয় ইস্যু নয়। আরেকটা জিনিস দেখেন, কথায় কথায় সবসময় আসে যে হাওয়া ভবন, তারেক রহমান, খালেদা জিয়ার দুর্নীতি নিয়ে। আমি এই জায়গাতে একটু বলি আজিজ ভাইকে এবং তাদের দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, যে এই 17 বছর বা 15 বছর যে ক্ষমতায় যেভাবেই আপনি থাকেন না কেন, একটি এক্সাম্পল আপনি দেখাতে পেরেছেন এখন পর্যন্ত? হাওয়া ভবন দুর্নীতি করেছে, তারেক রহমান দুর্নীতি করেছে, বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছে, তার 2 কোটি টাকার অর্থের মানে প্রক্রিয়াগত ত্রুটির কারণে আপনি একজন প্রধানমন্ত্রী, একজন জ্যেষ্ঠ মানে কি বলা যায় মহিলা, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি জীবনে কোনোদিনও নির্বাচনে হারেন নাই, তাকে আপনি নিরাপরাধভাবে জেলে রেখেছেন, অন্তরীণ রেখেছেন এবং তার সুচিকিৎসার আপনার সুযোগ দেন নাই। সুতরাং এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না।
কারণ রাষ্ট্র এমন একটা জায়গায় আটকে গেছে, সেটা হচ্ছে দুর্নীতির মধ্য দিয়ে রাষ্ট্র আটকে গেছে। নৈতিকতাবিহীন একটা জায়গায় মানে নৈতিকতা বিবর্জিত একটা জায়গায় গিয়ে বাংলাদেশকে আটকানো হয়েছে। সুতরাং এই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের অপরাপর সকল সচেতন মানুষ এবং যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা মহান মুক্তিযুদ্ধকে খালি চেতনার কথা বললো, মহান মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে, এবং তারা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় যদি বাংলাদেশকে আপনি গড়তে চান, তাহলে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ অবশ্যই গড়তে, এবং সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গেলে আপনি অবশ্যই একটি নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক নির্বাচন, যে নির্বাচনে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। অসংখ্য সুতরাং ধন্যবাদ। রাত্রেবেলা কোনো নির্বাচন নয়, আমি বলে কোনো নির্বাচন নয়, নির্বাচন হতে হবে স্বচ্ছ, যেটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষ যেটিকে গ্রহণ করবে, আমি এটা মনে করি। তখনই কেবলমাত্র এই জায়গা থেকে মুক্ত হওয়া সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবারও আপনার কাছে। জনাব গোলাম সারোয়ার মিলন, আপনার বক্তব্য শুনবো। যে বিষয়টি আসছে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে সবসময়ই ছিল, হয়তো মাত্রাগত দিক থেকে যেটি বলছেন এখনকার যে অবস্থা সেটি তো নিঃসন্দেহে কারো কাম্য নয়। সার্বিকভাবে সেই বিষয় দিয়ে যদি আলোচনা শুরু করেন। ধন্যবাদ আমার প্রিয় সঞ্চালক মজলিস ভাই আপনাকে, এবং আজকে যে সহ-আলোচক আছেন, বিজ্ঞ আলোচক, তাদেরকে শুভেচ্ছা প্রীতি, এবং এটিএন বাংলার অগণিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই, আমি তিনজনের কথা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। যার যার অবস্থান থেকে তারা যে বক্তব্য রেখেছেন আমি মনে করি যথাযথ বক্তব্য রেখেছেন। কিন্তু একটি কথা আজকে আমাদের ঐক্যমত হতে হবে যে দুর্নীতি আজকে এমন একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে যা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এই 52-53 বছরের বাংলাদেশ, যেখানে আমাদের স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে, আমাদের আকাঙ্ক্ষা ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমরা একটি সুশাসনের বাংলাদেশ তৈরি করব। আজকে এখানে বলতে হয় যে এ দেশ আওয়ামী লীগ শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, বিএনপি শাসন করেছে, আবার আওয়ামী লীগ শাসন করেছে, প্রত্যেক সময়ই দুর্নীতি কম বেশি ছিল। কিন্তু বিগত 15 বছরে যে দুর্নীতিটা হয়েছে, এখন অতীতের কথা বলে, হাওয়া ভবনের কথা বলে এই দুর্নীতিকে মানে প্রোটেকশন দেওয়ার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, হাওয়া ভবনও কিংবা গত বিএনপির সময়ও নিশ্চয়ই ব্যত্যয় ঘটেছে, অসঙ্গতি ছিল, দুর্নীতি ছিল, কিংবা কোথাও কোথাও হয়েছে। কিন্তু এই 15 বছরে যেটা হয়েছে, এই জবাবদিহিতা আজকে সোল সার্চিংয়ের জায়গাটা আসতে হবে। তবে আমি যে কথা বলবো যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল, যার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম, এবং পরবর্তীতে উনি যে 3.5 বছর শাসন করেছেন, সেই শাসনামল নিয়ে আলোচনা থাকতে পারে, পর্যালোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। এবং উনি জাতির পিতা হিসাবে উনি আজকে দেশটাকে এনেছিলেন। উনি কিন্তু বলেছিলেন যে দেশটাকে আজকে চাটার দল কিংবা চোরের দলেরা যে করছে, ওনার মুখ দিয়ে কিন্তু বক্তব্য ছিল। তখন থেকেই পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে পরবর্তী শাসন আমলে, যদিও উনি 15ই আগস্টে একটি মর্মদায়ক ঘটনার মধ্য দিয়ে তাকে বিদায় নিতে হয়েছে, কিন্তু পরবর্তীতে যে সরকারই এসেছে এই দুর্নীতি বিরোধী অভিযানের কথা বলেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার গত নির্বাচনেও জিরো টলারেন্সের কথা বলেছে। আসলে কিন্তু সেটা আজকে যা দেখছি, আজকে যারা আপনি যেটা বললেন যে বেনজির কিংবা জেনারেল আজিজ কিংবা মতিউর কিংবা আরও XYZের অনেক নাম আসবে, আমি কিন্তু আপনার এখানে একদিন বলেছিলাম একটা নবজাগরণ দরকার, সোল সার্চিং দরকার। আজকে কিন্তু সেই জাগরণের পর্যায়ে আসছে। আজকে দেখেন 52টা বছর গেছে, আমরা একটি নির্বাচনী ব্যবস্থা আমরা করতে পারি নাই। আমার ভোট আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব, এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা যদি শক্তিশালী হয় তাহলে সুশাসনও কিন্তু সেখানে পাশাপাশি জড়িত। আজকে এই সরকার অনেক উন্নয়ন করেছে, অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু এটাও তো সত্যি কথা, এই উন্নয়ন আজকে সেখানে মেঘা উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষ পাশাপাশি এটাও বলে সেখানে তো মেঘা দুর্নীতিও হয়েছে। তার প্রমাণ তো আমরা দেখছি বেনজির, মতিউর সহ অনেকের। সুতরাং আজকে এই দুর্নীতির ব্যাপারে বর্তমান সরকার, আমি মনে করি বর্তমান সরকার আন্তরিক হলেও, যেটা আজিজ ভাই বলেছেন, আজিজ ভাই একটি কথা সত্য বলেছেন, এই সরকারের আমলে কিন্তু প্রোটেকশন দেওয়ার কোনো পদক্ষেপ কিন্তু বর্তমান সরকার নিচ্ছে না। যার বিরুদ্ধে কথা হচ্ছে তার বিরুদ্ধে দুদকে ব্যবস্থা নিচ্ছে, কিংবা কেস হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। সুতরাং আজকে এই দুর্নীতির কারণটাকে আমাদের অনুসন্ধান করতে হবে। দেখেন, আমি মনে করি যে অতীতে দুর্নীতি কিন্তু আমাদের বেতনের
স্বল্প মানে অপর্যাপ্ত বেতনের কারণে দুর্নীতি করতো মানুষ। ওটাও কিন্তু একটা অনৈতিক হলেও একটা যুক্তি ছিল। এখন তো ওই আমলাদের বেতন অনেক বেড়েছে এবং সত্যিকারভাবে কিন্তু মূল্যস্ফীতি বেড়েছে। দেখেন এই সরকারের চ্যালেঞ্জ কিন্তু মূল্যস্ফীতিকে মোকাবেলা করা এবং দুর্নীতিকে করা, এটাই কিন্তু এই বর্তমান সরকারের 2024 সনের যে সরকার গঠিত হয়েছে তাদের এই দুটোই কিন্তু ফোকাস পয়েন্ট। এখন আমি বলবো যে এই যে অপর্যাপ্ত বেতনকে পর্যাপ্ত পর্যায়ে নিয়ে সম্পর্ক আজকে এটা হচ্ছে। তারপর বলছেন অপরাধ দমনে, দুর্নীতি দমনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলি আগে নেয়। আজকে দেখেন এই যারা আমলা আছে কিংবা পুলিশে যারা আছে তাদের যদি 5 বছর পর পর হলফনামায় যদি তাদের সম্পত্তির বিবরণে থাকতো, আজকে কালবেলা না কোন পত্রিকা দেখলাম যে কোন বিধির কারণে এটা কিন্তু কেউ ওই মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক একটা সার্কুলার থাকার পরও এটা কিন্তু কেউ আমলে নেয় না, কেউ জবাব দেয় না যে আজকে আমি ধরেন সচিব, আমার কিন্তু এত সম্পদ আছে, 4 বছর পর 3 বছর পর কিংবা 5 বছর পরে আমার এই সম্পদ কমছে কিংবা বাড়ছে, বাড়তেই পারে, যুক্তিসঙ্গত কারণে বাড়তে পারে। তো সুতরাং ব্যবস্থাটা যদি সেই ব্যবস্থা যদি থাকতো, আজকে এই কথা বলবো যে সত্যি কথা বলে কি যে আজকে দেখেন পুলিশের বেঞ্জিরের কারণে কিন্তু আজকে সমগ্র পুলিশ বাহিনী যেমন দায় নেবে না, পাশাপাশি এই দায় কিন্তু সরকারের জবাবদিহিতার জায়গা যেখানে আছে, জবাবদিহিতা কোথায় হয়? আজকে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটিগুলি আছে সেখানে কিন্তু আলোচনা হয়। সে জনগণের কাছে জবাবদিহি বলতে পল্টন ময়দানে গিয়ে তো আর জবাবদিহি করার কিছু নাই। জনগণের প্রতিনিধি আজকে এই ইলেকশন যাই হোক, পার্লামেন্টে আমরা এই দুর্নীতি সম্পর্কে কোনো স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হতে দেখি নাই। আবার পাশাপাশি আজকে এখন হচ্ছে কিন্তু স্ট্যান্ডিং, আমি অতীতের কথা বলছি, এটা হলে কিন্তু এটার প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই জিনিসটা থাকতো। আরেকটি কথা আপনাকে বলি, আজকে ইয়ের বাড়ি, এই বেনজির সাহেবের বাড়ি আজকে কিন্তু গোপালগঞ্জ। আমি আমার জানা মতে আমি রেফারেন্স দিয়ে বলতে চাই যে গোপালগঞ্জে হলেও আমি গোপালগঞ্জের অনেক পুলিশ কর্মকর্তাকে জানি, মানিকগঞ্জের এসপি সাহেব আছেন উনি গোপালগঞ্জে বাড়ি, ওনার মতো একজন নির্মোহ সৎ লোক আমি এই উদাহরণ মানে আপনাকে বোঝাতে পারবো না। আরেকজন কর্মকর্তা, ছোট্ট কর্মকর্তা আছেন, সে এত প্রফেশনাল, কীভাবে বিদেশে মানে শান্তি মিশনে যাবে, সে কোনো দুর্নীতি করে না। আমি উদাহরণটা দিলাম, খারাপ এবং ভালো দুইটাই কিন্তু আছে ঢালাওভাবে, কিন্তু আমাদের পুলিশ বাহিনী সবাইকে দোষ দিলে চলবে না। আমলাতন্ত্রে আজকে মতির খারাপ আছে, মতিরকে 111-এর সময় সরাইতে পারে নাই, মঈনুদ্দিনের রিকোয়েস্ট ছিল, এই কথা বলছেন এনবিআরের চেয়ারম্যান তখনকার। কিন্তু আমার কথা হলো কি আজকে এনবিআরেও খুব ভালো লোক আছে, বাংলাদেশ ব্যাংকেও ভালো লোক আছে। আমার কথা হলো কি আজকে সিস্টেমটাকে, আমাদের জবাবদিহিতার জায়গাটাকে আমরা যদি সুনিশ্চিত করতে পারি। এবং আরেকটা কথা বলি, লাস্ট কথাটা যে পয়েন্টটা বলি এই পর্বে আমি শেষ করবো, যে দেখেন আমাদের এই গভর্নমেন্টকে আমি বিনয়ের সাথে বলবো, আজিজ ভাই এখানে আছে, এটা আমার সাথে একমত হবেন কিনা জানি না, যে আমাদের ব্যক্তিগত লোভ লালসা থাকবে। আমরা পৃথিবীর জন্মের পর আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, ইবলিশ আমাদের ঘাড়ে কিন্তু আমাদেরকে পৃথিবীর মোহে আমাদের লোভ লালসাকে, আমাদের ক্ষমতাকে ব্যবহার করার চেষ্টা করে। আমরা ধর্মীয় মূল্যবোধ, আমি মুসলিম, আমি হিন্দু, আমি খ্রিস্টান, প্রতিটা মূল্যবোধ ভ্যালুসটা কিন্তু শিখায়, যাতে করে পরকাল আছে, আমাদের জবাবদিহি করতে হবে, আমরা যাতে ভালো কাজ করি। এই ধর্মীয় মূল্যবোধ শিক্ষার অভাবটা বর্তমানে আছে। এই শিক্ষার ব্যাপারটাকে যদি আনা যায়, আজকে এটা আমি যদিও এই প্রতিরোধের ব্যাপারে কিংবা এইটার কারণ হিসাবে আমি এটা বলছি, আমি এটাকে উপর জোর দিতে চাই, যাতে করে আজকে কিছু বললেই তো বলে যে এই দেশটা আমরা অসাম্প্রদায়িক দেশ। অবশ্যই অসাম্প্রদায়িক দেশ, ইসলাম মুসলিম ইটসেলফ অসাম্প্রদায়িক। সুতরাং আমি মনে করি আজকে এই আমরা মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে আজকে আমরা এই ধর্মীয় মূল্যবোধটাকে আজকে স্কুল কলেজ শেষ কথা আমাদের যে সামাজিকভাবে সচেতন হতে হবে, পারিবারিকভাবে সচেতন হবে, এইটাই দরকার। নিয়ম মাফিক বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, বেশ কিছু প্রসঙ্গ এসেছে, ঘুরে ফিরে যেটি বলা হচ্ছে যে সার্বিকভাবে দায় সরকারের, এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা, সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা, সেটির যখন অভাব তৈরি হয় তখনই আসলে এই সুশাসন কিংবা দুর্নীতির বিষয়গুলো সামনে আসে। আপনার কাছে সেই বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। দেখুন, এই দুর্নীতি যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেখানে কি দুর্নীতি হচ্ছে না? আমেরিকা বিশাল গণতন্ত্রের দেশ, যেখানে দুর্নীতি হচ্ছে না। সুতরাং এটা কথার কথা, এটা কথার কথা, জবাবদিহিতা আছে বলা হচ্ছে।
আমি একটু যে কথাগুলো আসছে বললাম, একজন কি দুইজন পুলিশ কর্মকর্তার জন্য পুরা বাহিনী বদনাম হবে, এইটা এটা 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 কেউ বিশ্বাস করবে না। না, এটা কেউ বলেও নি, এখানেও সবাই সেটি বলেছে অবশ্য। না, মতিনুর ভাই বলছে একজন কর্মকর্তার জন্য পুরা পুলিশ বাহিনীর বদনাম হবে, এটা ঠিক ঠিক না। ভালো লোক আছে। হ্যাঁ, না সেটা বুঝলাম। আরেকটা হলো যে দায় দায়িত্ব তো আছেই, সরকারের দায় আছে দিকেই তো অ্যাড্রেস করতেছে, অ্যাকশনে যাচ্ছে, মেশিনারিজ কাজ করতেছে, সে যেন দায়িত্ববোধ থেকে তো করতেছে। দেখেন, গভর্নমেন্ট এই যে দুর্নীতি হচ্ছে যখন করছে, জানছে কিনা চলে গেছে, জানছে কিনা এটা তো অনেক সময় গভর্নমেন্ট মেশিনারি যারা পজিশনে থাকে, গভর্নমেন্টের রাজনৈতিক গভর্নমেন্ট নাও জানতে পারে, এটা দোষারোপের বড় হাতিয়ার না। না, বলছেন উনি পদে থাকার সময় যেই অর্থ সম্পদ করেছেন সেই ব্যাপারে গভর্নমেন্টের কাছে তথ্য ছিল কিনা। না না, সেটা গভর্নমেন্টের তথ্য নাও থাকতে পারে। তো মিডিয়া তো আসছে, মিডিয়া তো চলে আসার পরে তো ধরা পড়লো, মিডিয়াও নিয়ে আসতে পারতো। মিডিয়া তো অনেক মিডিয়া কাজ করতেছে, ধরা পড়তেছে এবং অ্যাকশন হচ্ছে, এটা হলো বাস্তব। দেখেন, অনেকে বলে মিডিয়া ভয় পায় না। আপনি দেখছেন পদ্মা সেতু যখন দুর্নীতির কথা আসলো, তখন কোনো পত্রিকায় তো ওপেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের দিকে আঙ্গুল তুলে নিউজ করছে, অনেক পত্রিকায় আমরা দেখছি, দু একটা পত্রিকায়। সুতরাং এইটা সাংবাদিকরা ভয় পায়, এইটা এতটা বলা ঠিক না, গণহারে বলা ঠিক না। দেখেন, সরকার আগে বিএনপি বলতো যে সরকার এগুলা ধরছে না, কাজ করছে না, আন্তরিকতা নাই। তার মানে এখন যে সরকারের মেশিনারি কাজ করছে, এটা তো বিএনপি মানে তাহলে তো মানার কথা যে গভর্নমেন্টের মেশিনারিজ গভর্নমেন্টের কথায় কাজ করছে, গভর্নমেন্ট বলার জন্য কাজ করছে। যদি তাদের কথাটাই আমি ধরি আর কি, গভর্নমেন্ট ধামা চাপার দেওয়ার কোনো চিন্তা করে নাই, করলে এগুলো হতো না। পুলিশ স্টেটমেন্টের কথা যেটা বলা হলো, এইটা আমি যেটা মনে করি, পুলিশ বাহিনী তাদের যে স্টেটমেন্টটা আজকে আমাদের দেশেও এবং দেশের বাইরেও অনেক মিডিয়া আছে যারা অনেক বিতর্কিত মতামত দেয়, বিতর্কিত তথ্য বলে করে, এবং এখন যে পুলিশ বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে যেভাবে মিডিয়াতে আসতেছে এবং গভর্নমেন্ট মেশিনে দেখতেছে, এইটা তাদের স্টেটমেন্টটা হলো যে এমন কোনো ঢালাও ভাবে কোনো নিউজ যাতে না হয়, কিংবা মিডিয়া ট্রায়ালের যাতে না হয়, যাতে পুলিশ বাহিনী তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। মূল ওই মোটিভ থেকেই তারা স্টেটমেন্টটা দিচ্ছে, এটা অন্য কোনো কিছু আমার মনে হয় না। আর তারেক সাহেবের দুর্নীতি হয় নাই, হাওয়া ভবনের দুর্নীতি না, হাওয়া ভবনের অনেকেই দুর্নীতি গ্রস্ত বিচার হয়েছে, প্রধানমন্ত্রীর বিচার হয়েছে, একজন স্পিকারের টাকা পয়সা জমা দিছে, ট্রায়ালে যাওয়ার কথা ছিল, তারেক সাহেবের পানিশমেন্ট হয়েছে, আরো অনেকে আছে। সুতরাং পানিশমেন্ট হয় নাই এটা ঠিক না। এখন আমি এই আমাদের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমি একমত যে এই যে দুর্নীতি সব দেশে হয়, তবে এখানে গভর্নমেন্টের পলিটিক্যাল কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট আছে আমরা মনে করি, যার জন্য অ্যাড্রেস করা হচ্ছে। পাশাপাশি এটা জনগণেরও সচেতনতা, নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, কিংবা এটা সামাজিক বিপ্লব হিসাবে দেখা, চিন্তা করা, এবং রাজনৈতিক দলগুলোও সেটা সেভাবে তাদেরকে সেভাবে সহযোগিতা করা। আজিজ ভাই, এ বিষয়ে আপনার বক্তব্য একেবারে স্পষ্ট আজিজ ভাই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জনাব রফিক সিকদারও যেটি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে, পুলিশ প্রধান কিংবা সেনাবাহিনীর প্রধান, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, যাদের কথা বলা হচ্ছে, তারা সরকারের পারপাস সার্ভ করেছে তাদের ভাষায়, যে নির্বাচনে বিভিন্ন 2014-18 নির্বাচনে সহায়তা করার, সেই সময় তারা যেহেতু পদে ছিল তাদেরকে ধরা হয়নি। এই বিষয়ের ব্যাখ্যাটা কি দেবেন? দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মকর্তা, যে ব্যক্তি যে গুরুত্বপূর্ণ পদে থাকে, সে তার সরকারি দায়িত্ব পালন করে। এই দুর্নীতিটা তো গভর্নমেন্টের পাবলিকের চোখে আসে নাই, সে তার পদের অপব্যবহার করে মানে সে দুর্নীতি করছে। সুতরাং এই সরকারের একজন প্রফেশনাল সরকার দেখছে, কিংবা আমরা দেখছি যে একজন প্রফেশনাল পেশাদারিত্ব নিয়ে তার কাজটা করছে এই পদে থেকে, কিন্তু এই পদের আড়ালে, পেশাদারিত্ব আড়ালে সে দুর্নীতি করছে, এইটা তো
সবাই দেখি নাই আমরা, গভর্নমেন্ট হয়তো দেখে নাই। সুতরাং ব্যাপারটা ভিন্নভাবে দেখতে হবে, এই দুইটা একসাথে মিলাইলে হবে না। জি, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। দেখুন আজিজ ভাই ইতিমধ্যে অনেকগুলো কথা বলেছেন, আমি শুধু এটুকুই বলতে চাই যে আমরা সমাজে যে যে পেশায় থাকি না কেন, প্রত্যেকে আমরা কতখানি ভালো এবং আমরা কতখানি ভালো করতে পেরেছি আমাদের কিন্তু দায় আছে। আজকে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা 15 বছর ক্ষমতায় আছে, তারা একেবারে দুর্নীতি দমনে মারাত্মকভাবে তারা ব্যর্থ হয়েছে এবং এটা বিভিন্নভাবে এটা প্রমাণিত হয়েছে। এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেভাবে মিডিয়াতে এসে বা সেমিনারে সিম্পোজিয়ামে গলা ফাটিয়ে কথা বলে, এটা সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়। এমনিতেই সমগ্র জনগোষ্ঠীর মধ্যে একটা সংশয়, শঙ্কা, হতাশা, একটা উদ্বেগ এই চলছে। কারণ গণতন্ত্র কিন্তু আজকে নেই বাংলাদেশে, গণতন্ত্র অনুপস্থিত। আপনার দুর্নীতির কথাটা যে নিয়ে আসলেন, এটা দুর্নীতি কোথায়? শুধু অর্থনৈতিক দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতি, নির্বাচনের দুর্নীতি, প্রশাসনের দুর্নীতি, ব্যাংক দুর্নীতি, বিমাতে দুর্নীতি, শেয়ারে দুর্নীতি, সকল স্তরে স্তরে। বিরোধী দল হিসেবে আপনারা কি ভূমিকা পালন করছেন? এবং দেখেন যে বিরোধী দল হিসেবে আমরা যে গণতান্ত্রিক কর্মসূচিগুলো দিয়ে গেছি, সেই গণতান্ত্রিক কর্মসূচিতে আমাদের একেবারে প্রকাশ্যে সভা সমাবেশও কিন্তু গুলি করে কিন্তু ইতিমধ্যে আমাদের গত ওই 15 বছরে একদম সমাবেশটাকে কিন্তু 37 জনের মতো হত্যা করেছে। শুধু ভোটের অধিকার, ভাতের অধিকারের মিছিল করতে চেয়ে, গ্যাস বৃদ্ধির প্রতিবাদে, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, এই সকল সমাবেশগুলোতে যেগুলো শান্তিপূর্ণ সমাবেশ ছিল, সেই সমস্ত সমাবেশ তো পণ্ড করেছে, গুলিও করেছে। এটা আপনার ভোটে না যাওয়াই আপনাদের সমাধান। এখন আমার কথাটা হলো যে এই যে আজকে আওয়ামী লীগ ভোটে না যাওয়াই আপনাদের সমাধান না, ভোটে যাওয়া না যাওয়ার কথা না, আমার কথা হলো আমাদের আমরা একটা টেকসই একটা নির্বাচন ব্যবস্থা আমরা ভোট ব্যবস্থা না, আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যেটা আমাদের সকল রাজনৈতিক দলের আন্দোলনের মধ্যে যে আপনার 91-90 সালের পতনের পরে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছিল, নির্দলীয় সরকার, আমরা সেই সরকারের পক্ষে আমরা আছি। আমরা সেরকম একটি নির্বাচন চাই যে নির্বাচনগুলো জনগণ অংশগ্রহণ করতে পারবে এবং জনগণের ভোটের প্রতিফলন করবে। আজকে আওয়ামী লীগের আমলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং আওয়ামী লীগে যে জনগণ অংশগ্রহণ করছে না, জনগণ অংশগ্রহণ করছে না এবং মানে আওয়ামী লীগের সমর্থক কি জনগণ না? না, আওয়ামী লীগের পাশে জনগণ আজকে নেই। না, আওয়ামী লীগের সমর্থক কি তারা জনগণ না? না, জনগণ আওয়ামী লীগের পাশে নেই আজকে। জনগণ থেকে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা একেবারে প্রশাসন দিয়ে, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনীর একটা অংশ, সেনাবাহিনী না কিন্তু, সেনাবাহিনীকে আমি কলঙ্কিত করতে চাই না, কলুষিত করতে চাই না, কারণ সেনাবাহিনীর একটা সুনাম আছে। আবার মনে করবেন না যে আমি ভয়ে বলছি না, ভয়ের ব্যাপার না। সেনাবাহিনী আমাদের দেশে অতন্ত্র প্রহরী, কিন্তু সেই সেনাবাহিনীর প্রধানকে যখন কাজে লাগানো হয়, আপনার এরা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, কিন্তু একটা রাজনৈতিক পেশাগত দায়িত্ব পালন করবে না। পেশাগত দায়িত্ব কিন্তু যে আজিজ সাহেব যে বলেছিলেন যে এরকম সুষ্ঠু নির্বাচন বাংলাদেশ আর আইন শৃঙ্খলা বাহিনীর মানে আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে তো উনি বলতে পারেন, নির্বাচন কমিশনের ইয়ে অনুযায়ী কিন্তু এটা আসে না। না, কারণ নির্বাচন ব্যবস্থাকে বলেন, উনি বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণ থেকে। এখন আমার কথাটা হলো, আপনি একটা রাজনৈতিক দলকে আপনি একেবারে তালাতে বন্দি করে, গড়বন্দি করে আপনি নির্বাচন করে আপনি বলবেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, জনগণ কি এটাকে বিশ্বাস করে? এখানে আজিজ ভাই দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দিচ্ছেন না, কিন্তু ওনার কথা থেকে যেটা বেরিয়ে আসছে, এটা ওনার কথা না, এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দের। আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ থেকে নিয়ে শুরু করে কে দুর্নীতিগ্রস্ত না? কার বাসায় হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় না? বালিশ কেলেঙ্কারি থেকে নিয়ে শুরু করে কোনোটার কি বিচার হয়েছে? আজকে আওয়ামী লীগের আমলে কারোর কোনো বিচার না হওয়ার কারণে এটা একেবারে পর্যায়ক্রমে চলছে, এগিয়ে যাচ্ছে। আমার সাবেক ছাত্রনেতা মিলন ভাই বললেন না যে দুর্নীতিটাকে আমাদেরকে একটা জায়গায় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদেরকে একটা মতে আসতে হবে, কারণ এটা আমাদের বেধিটা কিন্তু সামাজিক নয়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। যখন দুর্নীতি হবে তখন আপনি জনগণ কিন্তু কিছু করতে পারে না, সেই জায়গায় আমরা চলে আসছি। রাষ্ট্রের যে প্রধান 3টে অর্গান আছে, আইন বিভাগ, বিচার বিভাগ এবং আপনার নির্বাহী বিভাগ, সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে আজকে আইন বিভাগের পার্লামেন্টে যারা যাচ্ছে তারা কারা, তাদের হলফনামে কী আছে, তাদের এই রাতারাতি এত টাকা পয়সা মানে কীভাবে হলো। এখন এই জিনিসগুলো যখন নাকি আপনার এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যখন কথা বলে, তখন দেখি যে সরকারের পক্ষ থেকে তাদেরকে ধমক দেওয়া হয়। যখন আপনার সাংবাদিকরা কথা বলে, তখন একটা জায়গা থেকে তাদেরকে ধমক দেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতা আজকে খর্ব করা হচ্ছে। যদিও আওয়ামী লীগ মুখে মুখে বলছে যে সংবাদপত্রের স্বাধীনতা আছে, কিন্তু এই যে কিছুদিন আগে যে আপনার আন্তর্জাতিক যে সংবাদ পালিত হলো, সেখানে কিন্তু বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ কিন্তু আরও নিচে নেমে আসছে, গত বছরের চেয়েও আরও বেশি। এখন আমার কথা হলো যে আজিজ ভাইরা বলছেন যে চ্যাম্পিয়ন হচ্ছেন না, চ্যাম্পিয়নের চেয়ে আরও যদি কোনো ওভার চ্যাম্পিয়ন হয়, সেই চ্যাম্পিয়ন এখন আজকে এই বাংলাদেশে আওয়ামী লীগ দুর্নীতিতে। এবং সেটা একজন দুজন না, ওনারা একজন দুজনকে দেখতে পাচ্ছেন কেন? আমি তো দেখছি যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে, যে কারণে অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে।
আজকে বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতে দুর্নীতি হচ্ছে, জনগণ বিদ্যুৎ পাচ্ছে না। আজকে গ্যাস পাচ্ছে না জনগণ, আজকে পানি পাচ্ছে না জনগণ। জনগণ আজকে দিশেহারা হয়ে আছে। এখন বলতে পারেন যে জনগণ রাস্তায় নামে না কেন, রাস্তা কি কখনো কখনো নামে না? কখনো কখনো তো নামতেছে, কিন্তু বিদ্যুতের দাবিতে নামতেছে, সব কিছু কিন্তু ফলাফল আসে না। এখন আমার বক্তব্য এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সে কারণে আমাদেরকে নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং এই আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয় নাই, হবেও না। জাতীয় সংসদ নির্বাচন যেমনি সুষ্ঠু হয় নাই, স্থানীয় সরকারের যে নির্বাচন বা উপজেলার নির্বাচন হলো সেটাও সুষ্ঠু হয় নাই। এবং তাদেরকে বিশ্বাস করে না জনগণ, সে কোনো ভোট কেন্দ্র জনগণ কিন্তু যায়। আমি আসবো আবার। যোগ্য প্রার্থীরা কিন্তু নির্বাচন আজকে যাচ্ছে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ডক্টর এ কে মতিনুর রহমান, যে কথা বলছিলেন অধ্যাপক এম এ আজিজ, যে সরকার তো মানে রাইট ট্র্যাকেই আছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে, এবং ধন্যবাদ আবারও সম্মানিত দর্শক শ্রোতা এবং বিজ্ঞ প্যানেল যারা সমালোচক হিসেবে রয়েছেন। আমি আজিজ ভাইয়ের প্রশ্নের জবাবের উত্তরে আমি একটু বলি, একটু সংশোধনী দেওয়া দরকার। সেটা হচ্ছে সেনাবাহিনীর প্রধান এম এ আজিজ এবং পুলিশ বাহিনীর প্রধান বেনজির আহমেদ, এই দুটি ব্যক্তির দুর্নীতির কারণে এবং তাদের কারাপশনের কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, বাট পুরো বাহিনী অবশ্যই এর সাথে জড়িত নয়, আমি কথাটি বলেছি। সুতরাং এটি আমার মনে হয় স্পষ্ট করা দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন এখানে আজিজ ভাই বলেছেন যে সরকার রাইট ট্র্যাকে আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজিজ সাহেবের যখন নিষেধাজ্ঞা আসলো, এই নিষেধাজ্ঞার আগে 2021 সালে আপনার আল জাজিরা একটা ইন্টারন্যাশনাল চ্যানেল, তারা যখন নিউজটি প্রচার করলো, এটা কিন্তু সরকার কখনোই গুরুত্ব দেয় নাই এবং মনে করছে যে এগুলো সবকিছু আপনার ফেক নিউজ। কিন্তু বাস্তবতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে কারণে স্যাংশনটা দিয়েছে, এবং স্যাংশনের ওখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে, সেটি হচ্ছে পাবলিক ডেজিগনেশন, অর্থাৎ জনসম্মুখে এটাকে উত্থাপন করা, যাতে কোনো রাষ্ট্র দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত না হয়। আমি ব্যক্তিগত মনে করি এই ঘটনার পরে বেনজির সাহেবের প্রসঙ্গটা যখন চলে আসছে, তখন বেনজির সাহেব আজকে কোথায় আছে আপনি এখন মধ্যে টেস্ট করতে পারেন, দেশের ভিতরে না দেশের বাইরে কেউ জানে না। তো সুতরাং এই যে জানে না একটা রাষ্ট্র, আমি কিভাবে বলতে পারি রাষ্ট্র সফলভাবে এই দায়িত্বটি পালন করেছে? রাষ্ট্র নিশ্চয়ই জানার কথা। রাষ্ট্র একটা ছোট বড় আয়তনে হতে পারে, কিন্তু রাষ্ট্র মানে হচ্ছে একটা বিগ থিং। তো সুতরাং এটি সাধারণ মানুষও বিশ্বাস করে, আমি ব্যক্তিগত বিশ্বাস করি না। আমি মনে করি যে আজিজ সাহেবের মতো আরো অনেকগুলোকে স্যাংশনের আওতায় নিয়ে আসার যেটি নিষেধাজ্ঞা আসছে, সেটি হয়তো ক্রমান্বয়ে আসতো। এই কারণে একটি মেজার নেওয়া হচ্ছে, ড্রামা করা হয়েছে, যাতে বেনজির সাহেবের সাথে অন্যান্য ক্ষেত্রগুলি জড়িত না হয়, যাতে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীর ভাবমূর্তি শুধু নয়, মনোবল যাতে দুর্বল না হয়, সেজন্য এই মেজারটা নেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, আমার পারসেপশন হচ্ছে এটি। দুই নম্বর কথা আপনি আসেন, সেটি হচ্ছে বেনজির সাহেবকে শুদ্ধাচার সনদ দেওয়া হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা সরকার দিয়েছে। তাহলে যে বেনজির সাহেব এত অট্টালিকা এবং এত অর্থ সম্পদের মালিক হলেন, পরিবার পরিজন সহ, তাকে আপনি শুদ্ধাচার পুরস্কার দিয়েছেন, তার মানে আপনি গোয়েন্দা সংস্থা কি কোনো আপনার রিপোর্ট তার কাছে প্রকাশ করে নাই? তার মানে রাষ্ট্র কি এখানে ব্যর্থ? রাষ্ট্র কি এখানে এই জায়গাতে কার্যক্রম করতে ব্যর্থ হয়েছে? এবং তার 7টা পাসপোর্ট হয়েছে, অর্থাৎ আপনার এই যে বেসরকারি ভাবে, অর্থাৎ একটা মানুষ এনআইডি করতে গেলে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনার এনআইডি লাগে, তাহলে 7টা পাসপোর্ট আপনি কিভাবে তৈরি করলেন? তার মানে রাষ্ট্র ব্যবস্থা কি এখানে সফল হয়েছে? নিঃসন্দেহে সফল হয়নি, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই জিনিসগুলো জানতো। কি কারণে? কারণ রাষ্ট্র তাকে ব্যবহার করেছে। তার যে পুলিশের আইজিপি থাকার সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটি প্রমাণ করে কোনো না কোনো জায়গা থেকে শক্তি সে উপার্জন করেছে, এবং সেই শক্তিতে সে বলিয়ান হয়েছে। এর আগে কি পুলিশ বাহিনীতে আইজিপির দায়িত্ব কেউ ছিল না? স্বাধীনতার পরে অনেকে দায়িত্ব পালন করছে, তাদের নিয়ে এই কথাগুলো কেন উঠছে না? আরেকটি কথা আপনি দেখেন, একের পর এক থলের বেড়ে আসছে, সেটি হচ্ছে যে সরকার কি এক্সাম্পল দেখাতে পেরেছে যে দুর্নীতির ব্যাপারে? আপনি হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপ, বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে শুরু করে বেসিক ব্যাংক, বাচ্চু সাহেব, আব্দুল হাই, এতগুলো দেশ থেকে চলে গেছে। একটা এক্সাম্পল দেখাতে পারেছে তাদের আইনের আশ্রয় আসার জন্য? উনি দেশ থেকে চলে গেছেন। সুতরাং তার ব্যাপারে তো নিষেধাজ্ঞা ছিল না। আপনি নিষেধাজ্ঞা কার ব্যাপারে দেন? এখন নিরীহ নিরাপদ যারা পলিটিক্স করে বিরোধী দলে, তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। সুতরাং এটি স্পষ্ট। মানুষকে শোনেন, একটা প্রবাদ আছে আমিনুল ভাই, কিছু মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায়, সব মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানানো যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। এটি একজন মনীষীর বক্তব্য, কোট করলাম আমি এখানে। আরেকটি কথা এখানে দেখেন, যে আপনি যে কথাটি সরকারি কর্মকর্তাদের রুলস অফ বিজনেস নামে একটা কথা আছে। আমি যেহেতু সরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করি, যদিও স্থায়িত্ব শাসিত, আপনি দেখেন আমি যদি কোনো অন্যায় করি বা অপরাধ করি,
তাহলে কিন্তু আমার আমার প্রতিষ্ঠানে একটা প্রচলিত আইন আছে, যেটা আইনের মধ্যে দিয়ে আমার কিন্তু বিচার হবে। আমার হয়তো চাকরি থাকবে, যদি চাকরি না থাকার মতো অপরাধ আমি করি, আমি যদি লঘু মানে অপরাধ করি, তার একটা পানিশমেন্ট আছে, এবং এর সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের এক ধরনের পানিশমেন্ট আছে, কোড অফ কন্ডাক্ট আছে। তো সুতরাং এটি তো প্রথম কথা হচ্ছে, আপনি অনুমতি লাগবে সরকারের প্রতিষ্ঠানের ভিতরে। আপনি দুর্ভাগ্য কি জানেন, আপনি সরকারি কর্মকর্তাদের আপনি দুর্নীতির তদন্ত করতে গেলে একটা অনুমতি লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আইনটি এই সরকার সময় পাস হয়েছে না, এখন আর ওই আইনটি নাই, ওই আইনটি এখন আর নাই। এটি একটা রুলস, নো এটি একটা রুলস অফ বিজনেস, এটি ছিল সরকারি চাকরির আচরণ বিধি। মজার ব্যাপার হচ্ছে, যদি প্রধান কর্তা হাইকোর্টে সেটি জনস্বার্থে মামলা হয়েছে এবং তারপরে সরকার সেটি আর ডিফেন্ড করেনি, সুতরাং এই আইনটি আর এখন এক্সিস্ট করে না। আপনি সংশোধন দিয়েছেন, ওকে, আমার তথ্য এই জায়গাতে ভুল হতে পারে, বাট আমি মনে করি যে কনসেপ্টটা এরকম। আচ্ছা, আরেকটা জিনিস আপনি দেখেন যে এখানে যেটি বলা হচ্ছে বারবার, সেটি হচ্ছে যেটি মিলন ভাই বলেছেন, সাবেক মন্ত্রী মহোদয়, উনি বলেছেন যে আসলে যে মূল্যবোধ, আমি ওনার সাথে এই জায়গাতে একমত। আমি দুটি জায়গাতে, একটি হচ্ছে ডেফিনেটলি একটা সমাজে শিক্ষা ব্যবস্থা এবং তার ভিতরে ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক সামাজিক যে শিক্ষাটা, এটি কিন্তু প্রথম কথা। এক, আমার এই 18 কোটি মানুষের পেছনে কিন্তু 18 কোটি পুলিশ বাহিনী আছে না, অর্থাৎ আমাকে কিন্তু সরাসরি আমাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন, কারণ আমার ভিতরে সেলফ কন্ট্রোল রয়েছে। অর্থাৎ একটা মানুষের মধ্যে যখন শিক্ষা, তার ভিতরে যখন সোলটা যখন শুদ্ধি হবে, তখন কিন্তু অটোমেটিকলি নিয়ন্ত্রিত হবে। কিন্তু পাশাপাশি এটাও তো সত্য, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যদি আমি কারাপশন করি, যদি আমি অন্যায় করি, তার একটা বিচার হবে। ডক্টর এ কে মতিউর রহমান, আমরা শেষ করব আমাদের আজকের যে আলোচ্য বিষয় দুর্নীতি এবং খালেদা জিয়ার মুক্তি। আমি এই জায়গাতে আসছি, মুক্তি প্রসঙ্গে যদি একটু কথা বলেন আমরা শেষ করব। আমি আমিনুল ভাই প্লিজ আসছি, সেটি হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, দুর্নীতি যখন আমি করবো তখন একটা প্রচলিত আইন আছে, আমার আচরণবিধি আইন আছে, রাষ্ট্রীয় আইন আছে, আমার সংবিধান আছে, সে জায়গাগুলোতে আসবে। মজার ব্যাপার হচ্ছে পার্লামেন্টে আপনি দেখবেন, পার্লামেন্টকে আমরা বলি যে আমাদের প্রাণকেন্দ্র, অর্থাৎ সকল ক্ষমতার উৎস। আপনি পার্লামেন্টে এই নিয়ে কোনো আলোচনা আছে না? আজকে যদি আপনি পার্লামেন্টে তাহলে এই 2024-এর ইলেকশনে আপনি দেখবেন 66% পার্লামেন্ট মেম্বার যারা সবসময় নন পলিটিক্যাল, তারা ব্যবসায়ী। এই কারণে আমি তো স্পষ্ট বুঝতে পারতেছি যে দুর্নীতির, আমি আগে বলেছি, একটা মাত্রাগত পার্থক্য আছে, এবং মাত্রাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটি একটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যেটা অতীতে কখনোই ছিল না। এবং আজিজ ভাই বলেছেন যে পৃথিবীর অন্যান্য জায়গায়, আমি কিন্তু অস্বীকার করি নাই, কিন্তু কথা হচ্ছে যে সেটি কতটুকু দৃশ্যপাট আজকে যে জায়গাতে দুর্নীতি এসে দাঁড়িয়েছে, অর্থাৎ এটি অসহন, এটি একটি ভয়াবহ রূপ। অর্থাৎ এটিকে করোনার, আমি তো মনে করি যে করোনা ভাইরাসের চাইতে অনেক ভয়াবহ একটা রূপ নিয়েছে দুর্নীতি, সরকার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ, কারণ সরকারের এই জায়গায় নৈতিক কোনো মনোবল নাই এই দুর্নীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, কারণ সরকার নিজে একটা অনৈতিকভাবে রাষ্ট্র ক্ষমতায়। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে আপনারা আবার আন্দোলনের কর্মসূচি দিয়েছেন মুক্তির বিষয়ে, এবং বলছেন রাজপথে সেটি আরো বেগবান হবে, সেই বিষয়ে বক্তব্য শুনবো খুব সংক্ষেপে। দেখেন মজলিস ভাই, আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি দীর্ঘদিন পরে আমরা দাবি করছি, দীর্ঘদিন যাবত। এবং আমরা যখন খালেদা জিয়ার মুক্তির দাবি করি, তখন আওয়ামী লীগ বলে যে তারা যে ব্যর্থ আছে যেখানে যেখানে, সেগুলো নিয়ে আমরা কথা বলি না কেন। যখন আমরা আওয়ামী লীগের ব্যর্থতা নিয়ে কথা বলি, তখন তারা বলে খালেদা জিয়ার মুক্তির দাবি আমরা কেন করি না। কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা সকল অধিকারের জন্যই আমরা সংগ্রাম করছি। আমাদের বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া এবং খালেদা জিয়ার মুক্তি দেওয়া যেমন আমাদের রাজনৈতিক অধিকার, দাবি, একইভাবে জনগণের যে সকল দাবি সম্পর্কিত অধিকারগুলো আছে, সেগুলো আমাদের আন্দোলনের একটি অংশ। মুক্তি মানে কি আপনারা জামিনে মুক্তি চাচ্ছেন? না, বেগম খালেদা জিয়া 497-এ কিন্তু আপনার স্পষ্ট বলা আছে যে একজন অসুস্থ এবং একজন বয়স্ক এবং একজন নারী হিসেবে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি মুক্তি পেতে পারেন। এবং আপনি খুব মনে করবেন যে এই যে 5 বছর যে বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় যে সাজা দেওয়া হয়েছিল, সেটা আপিল করার পরে এই মাননীয় আদালতের ইতিহাসে এটাকে ডাবল করে 10 বছর করা হয়েছে, যেটা নাকি ইতিপূর্বে কারো বেলা হয় নাই। এখন আমার কথাটা হলো যে 401-এ বেগম খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দেওয়া যেতে পারে, এবং এদেশে এটার রেওয়াজ আছে। তো সেখানে আমাদের মেডিকেল বোর্ড বারবার বলেছে যে বেগম খালেদা জিয়ার হার্ট, লিভার, কিডনি সহ নানান রোগে কিন্তু তিনি অসুস্থ শারীরিকভাবে। সেখানে এখন তিনি কিন্তু হাসপাতালে আছেন, এবং 72 ঘন্টা ওনাকে পেসমেকার লাগানো কিডনিতে। তো সেই অবস্থাতে কিন্তু বেগম খালেদা জিয়াকে সরকার মুক্তি দিচ্ছে না, অথচ মেডিকেল বোর্ড এবং বিভিন্ন দেশ থেকে আসছে, তারা বলেছে একাধিকভাবে যে ওনাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো উচিত। আমরা মুক্তির দাবিতে আন্দোলন করছি, আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। আগামী শনিবারে আমরা মুক্তির মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আন্দোলন করার মাধ্যমে আমরা জনগণের মুক্তি এবং খালেদা জিয়ার মুক্তি করব, এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে
উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া প্রয়োজন বলে মনে করছেন এবং জামিনে মুক্তির কথা বলছেন। আপনি একই সাথে চিকিৎসক এবং চিকিৎসক নেতা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনব। এর আগে আমি একটু বলে নেই, দেখেন জেনারেল আজিজ সাহেবের আর্থিক দুর্নীতির কোনো অভিযোগ আছে এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই, আমরা দেখি নাই। পার্লামেন্টে দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, এটা হয়তো বা মতিনুল ভাই দেখেন নাই। আর আওয়ামী লীগের সাথে জনগণ নাই, বিএনপির সাথে কি আছে? বিএনপির অসহযোগ আন্দোলন কি পাবলিক পার্টিসিপেট করে? ভারতের পণ্য বর্জন গণ অভ্যুত্থানে বিএনপির পাশে কি জনগণ আছে থাকে? সুতরাং দলেরই অস্তিত্ব নিয়ে প্রশ্ন এখন। দেখেন এই খালেদা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা দেখছি যে এই বঙ্গবন্ধু ইউনিভার্সিটিতে যখন ছিল মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল, তখন তারা বলছে ইউনাইটেডে যাইতে হবে। তখন পারিবারিক আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় বাসায় গেল। তারপরে তারা এভার কেয়ারে মুক্ত, এভার কেয়ারে তাদের মতো তাদের চিকিৎসক তারা ব্যবস্থা নিচ্ছে, বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা হচ্ছে। এটা কিন্তু ওপেন হচ্ছে, এটাতে কোনো সমস্যা হচ্ছে না। এখন খালেদা জিয়ার এই ওনার যে বয়স, অনেক ওষুধ দীর্ঘদিন যাবত অসুখ বিসুখে ভুগছে এবং এটা কোনোটাই ভালো হওয়ার মতো না, এগুলা ভালো হবে না, নিয়ন্ত্রিত থাকতে পারে এবং এই দেশে এই চিকিৎসাগুলো সম্ভব। তারা বিদেশি চিকিৎসকের অপিনিয়ন নিচ্ছে, সুতরাং খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো সমস্যা তো হচ্ছে না। এখন তারা এই খালেদা জিয়ার মুক্তি নিয়ে, এই অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করতেছে। তারা অনেক আন্দোলন আগেও করছে, এখন আবার নতুন করে খুব জোরালো আন্দোলন আগে করে নাই, এখন আবার তার আন্দোলনের কথা বলতেছে। জানি না এই খালেদা জিয়ার মুক্তির, তার ছেলে বিদেশে আছে। আজিজ ভাইকে যদি বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটা একটু নিবেন? আজিজ ভাই আপনার সাথে একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন করতে চাই। আপনি একজন ডাক্তার, আপনাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন একটু কানের সমস্যা হয়, চোখের সমস্যা হয়, বাইরে চিকিৎসা করতে চলে যায়। বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, তিনি মানবিক কারণে তিনি বাইরে চিকিৎসা করতে গেলে সমস্যাটা কোথায়? শুনি আমরা। দেখেন মানবিক না, এটা তো আইনি জটিলতা আছে, এটা তো আইনি জটিলতা আছে। 401 এ তো এটা এলাও করে আজিজ ভাই, আইনে 401 এ এটা এলাও করে। গভর্নমেন্ট যেন বাধা দিচ্ছে না, বিদেশ থেকে ডাক্তার এনে চিকিৎসা দিচ্ছে, এটা তো গভর্নমেন্ট বাধা দিচ্ছে না, কিন্তু বাইরে যাওয়াটা আইনি জটিলতা আছে, সে কারণে হচ্ছে না। এখানে তো গভর্নমেন্টের অবস্থান পরিষ্কার। গভর্নমেন্ট তো চায় না, ভালো চায় দিকে চিকিৎসার ব্যবস্থা ওপেন, তার ফ্যামিলি ইচ্ছা মতো করতে পারতেছে, একদম সর্বোচ্চ মানবিক সুযোগ। গভর্নমেন্ট যে অমানবিক এটা প্রমাণ হচ্ছে, সুযোগও দিচ্ছে বাসায় থাকার জন্য। আমরা একটু ডক্টর একে মতিনুর রহমানের কাছে অভাব নাই চিকিৎসার ক্ষেত্রে। জি, ডক্টর একে মতিনুর রহমান, এই প্রসঙ্গে আপনার একটু বক্তব্য শুনবো। ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে একটু বলবো, তার আগে একটু আজিজ ভাই আগে বলেছেন যে সংবাদপত্র খুব বেশি সময় নেই, খুব বেশি সময় নেই। গত 24 তারিখে একটা পত্রিকা নিউজ হচ্ছে, সেটা হচ্ছে 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165, গণমাধ্যমের স্বাধীনতায় কোন জায়গায় কাজ করছে সেটি স্পষ্টত একটা পত্রিকা নিউজ হচ্ছে। এটা নিশ্চয়ই আমিনুল ভাই আপনিও দেখেছেন। বেগম খালেদা জিয়া, যেটি আজিজ ভাই বলছেন যে আইনি জটিলতা, দেখুন যে কারণে তাকে আপনার নির্বাহী আদেশে তাকে বাসায় থাকতে দেওয়া হচ্ছে চিকিৎসা করার ক্ষেত্রে, সেখানে আইনি জটিলতা আছে। এই কথাটি আমি মনে করি সত্যের অপলাপ করা, অর্থাৎ সরকার কোনোভাবেই চায় না বেগম খালেদা জিয়া সুচিকিৎসা হোক এবং সরকার কোনোভাবেই চায় না বেগম খালেদা জিয়া সুস্থভাবে আবার পরবর্তীতে তার এই যে মিথ্যা যে মামলা, এটি যাতে মানে কি বলা যায় আপনার নিয়ন্ত্রিত থাকে, এটা যাতে কোনোভাবেই আপনার এখান থেকে মুক্ত না হতে পারে, সেটি একটা পরিকল্পনা, গভর্নমেন্টের পরিকল্পনার অংশ হিসেবে খালেদা জিয়াকে এই ক্রমান্বয়ে কিন্তু তাকে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে। আমি মনে করি যে এটি কোনোভাবেই ইতিহাস ক্ষমা করবে না। আমার ব্যক্তিগত মতামত এই কারণেই যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন নারী, শুধু একজন বয়োজ্যেষ্ঠ নন, উনি বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান এবং পাশাপাশি আপনি বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নির্বাচিত দল হিসেবে আমি মনে করি এটি প্রতিহিংসামূলক, এটি একটি রাজনীতি, সেটি একেবারে স্পষ্ট আপনার বক্তব্য। এটি নিঃসন্দেহে ডক্টর মতিনুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে দল হিসেবে বিএনপি যে কর্মসূচি দিল সেই ব্যাপারে বক্তব্য কি, বা মনে কারণ ইতপূর্ব তাদের কর্মসূচি যেরকম ছিল বা এখনো আগামীতে কর্মসূচি, সেগুলো নিয়ে আপনার মূল্যায়নটা একটু শুনবো। খুব আমার মতামত চাচ্ছেন তো? জি আচ্ছা, আমি ব্যক্তিগত মনে করি যে আপনারা জানেন যে বিগত দিনে এই 28 অক্টোবরের যে সমাবেশ, সেই সমাবেশের আগে বিএনপি তৃণমূল পর্যায়ে, বিভাগ পর্যায়ে যে জনসমর্থনগুলো এবং গণজাগরণ যেভাবে তৈরি করেছিল, এটি সরকারের জন্য বড় ধরনের একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং এই আতঙ্কের অবসান ঘটিয়েছে একটা ড্রামা করে। সেটি হচ্ছে এই জনসমাবেশকে পণ্ড করেছে একটা কাকতালীয় হবে, অর্থাৎ পরিকল্পিত হবে
এবং যার ফলশ্রুতিতে হয়তো এটাই স্বাভাবিক যে একটা বড় কর্মসূচি থেকে যখন আপনার একটা ড্রামার মধ্য দিয়ে এক ধরনের শেষ করব। ক্র্যাকডাউন হয়ে যায়, তখন সংগতকরণে এই আন্দোলন করতে গিয়ে কিছু সময় লাগবে, এবং সেই কারণে বিএনপি তৃণমূল পর্যায়ে তার সংগঠনগুলোকে সংগঠিত করছে এবং পাশাপাশি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মূলত গণতন্ত্রকে উদ্ধার করবে, বিএনপির নেতৃত্বে হবে ইনশাআল্লাহ, এবং সেটি খুব বেশি দিন নয়। আমি অসংখ্য আশাবাদী ধন্যবাদ। বেগম খালেদা জিয়াও মুক্ত হবেন এই গণ আন্দোলনের মধ্য দিয়ে। জি, অসংখ্য ধন্যবাদ। ডাক্তার এম এ আজিজ কিছু যুক্ত করবেন, আমরা গোলাম সরোয়ার মিলনের কাছে যাব। দেখেন, এই আমরা 28 অক্টোবরের উনি যে কথা বললেন, এইটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট। বিভিন্ন মিডিয়াতে আপনারাই দেখেছেন, আপনাদের মিডিয়াতে, যে বিএনপির নেতাকর্মীরা কিভাবে পুলিশ মারছে, কিভাবে আগুন জ্বালাইছে, কিভাবে বিচারপতি বাড়ি হামলা করছে। এটা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো মারামারি হয় নাই। সুতরাং এইটা স্পষ্ট, এটা নাটক না। বিএনপি এখন আতঙ্কে আছে, বিএনপি এখন লন্ডভন্ড অবস্থা, বিএনপির নেতৃত্ব নাই। বিএনপির এই আরপিও দ্বারা খ গ ইয় চ মতে তাদের নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে। বিএনপির 9 বছর ধরে সম্মেলন হয় না, আর সাথের কথার জন্য তাদের অনেক সমস্যা। বিএনপির এই কেন্দ্রীয় কমিটিতে 600 জন, 130টা পদ শূন্য। সাংগঠনিক প্রত্যেকটা জেলা কনভেনিং কমিটি আছে, এগুলো বছরের পর বছর যাচ্ছে, কনভেনিং কমিটি করা হয় না। নতুন করে পরিবেশ তো না ভাই, দ্বন্দ্ব হচ্ছে তাদের মধ্যে। কোন কাউন্সিল করার পরিবেশ তো নাই দেশে ভাই, তারা তো অস্তিত্ব সংকটে আছে। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। জি, বুঝতে পেরেছি আমরা। জেমস চৌধুরীর পার থেকে নেতৃত্ব দিয়েছে ব্যর্থ, এইটা বিএনপি জনগণ না, বিএনপি নেতা কর্মীরাও জানে যে জেমস চৌধুরীর পারের নেতৃত্বে আর কোনো কাজ হবে না। অসংখ্য ধন্যবাদ, শেষ করতে হবে। জনাব গোলাম সরোয়ার মিলন। আজিজ ভাই, ট্যাম্স নদীর নেতৃত্ব কিন্তু মোকাবেলা করা আওয়ামী লীগের জন্য কঠিন। আওয়ামী লীগ মোকাবেলা করতে পারছে তারা। আমরা একটু গোলাম সরোয়ার মিলনের কথা শুনবো। শেষ পর্যায়ে শুধু এইটুকু বলবো যে বেগম খালেদা জিয়া তো এদেশে সাবেক প্রধানমন্ত্রী, উনি অসুস্থ ব্যক্তি, উনি একজন মহিলা মানুষ এবং উনি বয়স্কা মহিলা। সুতরাং আজকে আমি নৈতিকভাবে মনে করি তার চিকিৎসার দাবি যেটা, সেটা যুক্তিসঙ্গত। এখন প্রশ্ন হলো আইনি জটিলতা। আমি এই জায়গাটা একটি কথা বলতে চাই, কোনো আইনি জটিলতা থাকবে না যদি একটি রাজনৈতিক সমঝোতায় যদি আমরা আসতে পারি। আজকে দুর্নীতির প্রশ্নে বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে বলেন, খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে বলেন, সব কিছুর প্রশ্নের মূল একটা জায়গায়। আমি এখানে অত্যন্ত বিনয়ের সাথে বলি যে 2014 সনে বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছিল। সেদিন যদি তার নির্বাচনে গিয়ে যদি যে কটা সিটি পেত, আজকে পার্লামেন্টারি গণতন্ত্রের ইতিহাসটা অনেকবার হতো। আমি এটা আপনার এখানে কয়েকবারই বলছি। তো যাই হোক, ওইটা যেহেতু সময় যেহেতু নাই, আজকে পাকিস্তানে ইমরান খান জেলে থেকে স্বতন্ত্র ইলেকশন করাইছে। আজকে ভারতে দেখেন মোদির বিরুদ্ধে কিন্তু আজকে কংগ্রেস যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, আজকে বিএনপি কিন্তু জনসমর্থন আছে। তারা যদি নির্বাচনে যেত, যদি সরকার ধরে নিলাম তাদের ভাষায়, যেমন আমাদের দল তো সবসময় নির্বাচনের পক্ষে, যে ধরে নিলাম যে ম্যানিপুলেট করবে কিংবা প্রভাবিত করবে, তারপরও যে অবস্থানটা থাকতো, আজকে কিন্তু এই অবস্থা পড়তে হয় না। শেষ কথা, লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো যে দেশটা আমাদের, এই দেশটাকে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে এই যে ওনারা যেটা বিএনপি বলতেছে যে আওয়ামী লীগের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে, এটা তাদের দাবি হইতেই পারে। তাহলে আমি যদি বলি আওয়ামী লীগও তো একটা শক্তি, আওয়ামী লীগ যদি বলে যে আমি তাদের আন্ডারে নির্বাচনে যাব না, তখন কি অবস্থা হবে? দেশ সাথে যাইতে পারে না। তাহলে কি দরকার? আমি রাজনৈতিক ঐক্যমতের কথা কি বলতাম, এই দেশে ভাই ঐক্যমত হবে না। আওয়ামী লীগ যে অবস্থায় আছে, আমি শেষ করি, যে অবস্থায় আছে, কোনো ঐক্যমত, আমাদের দুঃখ এই প্রজন্ম, আমার ছেলে আমাকে বলে যে তোমরা রাজনীতি করো, তোমরা মিনিমাম জাতির ইস্যুতে ঐক্যমত হতে পারো না। আমি এর জন্য বলি এখন একটা সমঝোতা দরকার। সেই সমঝোতাটা কি? ঠিক আছে, আমি ক্ষমতায় থাকলে বিরোধী দলকে এই স্পেস দেওয়া হবে, কিংবা বিরোধী দলকে কিন্তু একটা স্পেস দিতে হবে। কারণ এটাও ঠিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এটা তো মানতে হবে। সুতরাং আমাদেরকে এইগুলি মাথায় রেখে আমরা জাতির স্বার্থে আগামীতে একটি সমঝোতার মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি রাজনৈতিক সংস্কৃতির বাংলাদেশ তৈরি করতে চাই। এটাই হলো আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ অংশ নেওয়ার জন্য। আমাদেরও সেই প্রত্যাশা। শেষ করছি আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।